আচ্ছা, আমরা প্রোটিনের ক্লাসিফিকেশনের শেষ পার্টটায় আজকে চলে এসেছি। এর আগের দিনকে আমি দুটো প্রোটিনের ক্লাসিফিকেশনের পার্ট করিয়েছিলাম। একটা প্রোটিনের পার্ট ছিল বেসড অন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কতটা উপস্থিত, তার উপর ভিত্তি করে প্রোটিনের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। আজকে আমরা তারপরে আর একটা প্রোটিনের আকারের ওপর ভিত্তি করে প্রোটিনকে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল ফাইব্রাস প্রোটিন আর একটা গ্লোবিউলার প্রোটিন। আর আজকে বেসিক্যালি কম্পোজিশন বা প্রোটিন যে উপাদানগুলো দিয়ে গঠিত তার উপর ভিত্তি করে একটা প্রোটিনের শ্রেণীবিভাগ করেছি। এই ছকটার দিকে তাকাও, একটা হচ্ছে সিম্পল প্রোটিন, তারপরে হচ্ছে কনজুগেটেড প্রোটিন, এর বাংলা হচ্ছে যুগ্ম প্রোটিন, আর একটা হচ্ছে ডিরাইভড প্রোটিন যার বাংলা হচ্ছে আহৃত প্রোটিন। এখন এখানে সিম্পল প্রোটিন মানে যেখানে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে, শুধুমাত্র প্রোটিন পার্টটুকু আছে, তাকে বলে সিম্পল প্রোটিন। নেক্সট হচ্ছে কনজুগেট প্রোটিন মানে যেখানে একটা প্রোটিনের সঙ্গে একটা নন প্রোটিন পার্ট যুক্ত অবস্থায় আছে, তাকে বলে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। যেমন দেখো নিউক্লিও প্রোটিন মানে যেখানে প্রোটিনের সঙ্গে একটা নিউক্লিক অ্যাসিড যুক্ত আছে, আইদার ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। ফসফোপ্রোটিন যেখানে প্রোটিন পার্টের সঙ্গে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, ফসফোপ্রোটিন। মেটালোপ্রোটিন যেখানে প্রোটিন পার্টের সঙ্গে একটা মেটাল পার্ট যুক্ত আছে, যেমন হিমোগ্লোবিনের দুটো পার্ট, একটা হিম একটা গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, আর হিম পার্টের মধ্যে মেটাল আয়রন থাকে, সুতরাং ওটা হচ্ছে এক প্রকারের মেটালোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, দেখো গ্লাইকো কথাটা এসছে গ্লাইকোজেন থেকে, তো গ্লাইকোপ্রোটিন কথাটার মানে হচ্ছে যেখানে প্রোটিন পার্টের সঙ্গে নন প্রোটিন পার্ট হিসেবে একটা গ্লাইকোজেন যুক্ত হয়েছে, তাদেরকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো এগুলো সব হচ্ছে কনজুগেটেড প্রোটিনের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ডিরাইভড প্রোটিন মানে হচ্ছে আহৃত প্রোটিন, অর্থাৎ যখন আমরা প্রোটিনকে বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করে বা এক্স রে দিয়ে বা ইউভি রে দিয়ে তার আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন ওই প্রোটিন ভেঙে যে নতুন পদার্থগুলো উৎপন্ন হয় তাকে বলে হচ্ছে ডিরাইভড প্রোটিন। এখানে ডিরাইভড প্রোটিনের দেখো দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি ডিরাইভড প্রোটিন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। প্রাইমারি ডিরাইভড প্রোটিন হচ্ছে যেখানে আর্দ্র বিশ্লেষণ ব্যতীত তাপ প্রয়োগ করে বা ইউভিরের প্রয়োগ করে বা এক্স রে প্রয়োগ করে যখন আমরা প্রোটিনকে ভাঙি বা প্রোটিন থেকে আর কোনো কতগুলো নতুন প্রোটিন পাই, তখন সেটাকে আমরা বলে থাকি প্রাইমারি প্রোটিন। যেমন দেখো ডিমকে যদি আমরা বয়েল করি, হিট করি জলের মধ্যে দিয়ে, তখন ওখান থেকে যে প্রোটিন, ডিমের মধ্যে কেজিন থাকে, তো জিমের মধ্যে অ্যালবুমিন থাকে, তো এই যে অ্যালবুমিন সেই প্রোটিনটা যখন তঞ্চিত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো এক ধরনের ডিরাইভড প্রোটিন। কিন্তু আর্দ্র বিশ্লেষণ করে যদি কোনো ডিরাইভড প্রোটিন তৈরি করা হয়, যেটা আমাদের বেসিক্যালি পাকস্থলীর মধ্যে হয় বা ক্ষুদ্রান্তের মধ্যে হয়, যেখানে বিভিন্ন ধরনের উৎসেচকের সাহায্যে প্রোটিনের আর্দ্র বিশ্লেষণ হয়ে পেপটোন, পেপটাইড, প্রোটিওজ এই সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলে থাকবো সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। কেননা এখানে তাপমাত্রা বা ইউভি রে বা এক্স রে প্রয়োগ করে হচ্ছে না, এটা বেসিক্যালি উৎসেচকের সাহায্যে আর্দ্র বিশ্লেষণের ফলে প্রোটিনের বিভিন্ন পরিপাকজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। ওই পরিপাকজাত পদার্থগুলো পেপটোন, প্রোটিওজ, এগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। তো এইটা হচ্ছে প্রোটিনের একটা ওভারঅল ক্লাসিফিকেশন, যেটা এর কম্পোজিশন বা উপাদানগুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠছে। নেক্সট দেখো, আমরা এর পরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কাজ অনুসারে, অর্থাৎ প্রোটিনের ফাংশন অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা আমাদের গত বছরের আগের বছর ক্লাস 11-এর প্রশ্নে এসছিল, যে কাজ অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ কী। সেখানে অনেকেই কিন্তু কম্পোজিশন অনুযায়ী এর আগে যেটা দেখালাম সেই কনজুগেটেড প্রোটিন, সিম্পল প্রোটিন এগুলো লিখে দিয়েছিল, তা কিন্তু হবে না। কাজ অনুসারে প্রোটিনের 1 নম্বর শ্রেণীবিভাগ দেখো, সেটা হচ্ছে এনজাইমেটিক প্রোটিন বা উৎসেচক নির্মাণকারী প্রোটিন। এটা যে কোনো ধরনের উৎসেচকের উদাহরণ দিলেই হবে, প্রচুর উৎসেচক আমরা পেয়েছি, সেই সমস্ত উৎসেচকগুলো কোনো না কোনো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাহলে ওই সমস্ত উৎসেচকগুলো হবে এনজাইমেটিক প্রোটিন। নেক্সট হবে রেগুলেটরি প্রোটিন মানে যারা আমাদের শরীরে কোনো নির্দিষ্ট বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন দেখো ইনসুলিন, এটা আমাদের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোন, যেটা শরীরের গ্রোথ নিয়ন্ত্রণ করে। এখানে না সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো, প্রত্যেকটা টাইপের এগেনস্টে এক্সাম্পল তোমাকে কিন্তু লিখতে হবে। এটা বইয়ে এইভাবেই লেখানো আছে, আমি সেই জায়গাটা এইভাবে দেখাচ্ছি, এটা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন মানে যে প্রোটিনগুলো বাহকের কাজ করে। যেমন ধরো হিমোগ্লোবিন কী করে না, হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে। সো হিমোগ্লোবিন বেসিক্যালি অক্সিজেনকে ক্যারি করে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয়, হিমোগ্লোবিন
প্রোটিন তৈরি করে। সো হিমোগ্লোবিন হচ্ছে একটা ট্রান্সপোর্ট প্রোটিন। নেক্সট হচ্ছে স্টোরেজ প্রোটিন, যে প্রোটিনটা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন ডিমের মধ্যে থাকে অ্যালবুমিন, এটা একটা স্টোরেজ প্রোটিন। নেক্সট হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। কন্ট্রাকটাইল প্রোটিন মানে যার মধ্যে সংকোচনশীলতা প্রসারণশীলতা রয়েছে তাদেরকে বলে কন্ট্রাকটাইল প্রোটিন। যেমন পেশির মধ্যে উপস্থিত অ্যাক্টিন এবং মায়োসিন, এরা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিনের উদাহরণ। তারপরে হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন মানে যেটা সমস্ত প্রোটিন আমাদের গঠনের কাজে লাগে, যেমন দেখো কেরাটিন, যেটা আমাদের চুলে, নখে, শিঙে থাকে, এটা হচ্ছে কেরাটিন প্রোটিন। কোলাজেন, ওয়ান অফ দ্য মেজর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে, বহিঃকোষীয় ধাত্র তৈরি করে কোলাজেন। তো এই কোলাজেন। ইলাস্টিন, এটা বেসিক্যালি সংকোচনশীলতার জন্যও দায়ী, যেটা আমাদের লিগামেন্টে থাকে, বিভিন্ন পেশির সঙ্গে যে লিগামেন্ট যুক্ত থাকে তার মধ্যে থাকে হচ্ছে ইলাস্টিন। নেক্সট হচ্ছে লাস্ট, এটাই প্রোটেকটিভ প্রোটিন। প্রোটেকটিভ, এখানে টিইএন হয়ে গেছে, এটা টিইএন হবে না, দিস ইজ প্রোটেকটিভ। প্রোটেকটিভ প্রোটিন। প্রোটেকটিভ প্রোটিন মানে হচ্ছে যারা বেসিক্যালি আমাদের দেহের ইমিউনো সিস্টেম বা অনাক্রমতন্ত্রের সঙ্গে যুক্ত। যেমন দেখো ইমিউনোগ্লোবিন, যাবতীয় অ্যান্টিবডি তৈরি হয় এক প্রকারের প্রোটিন দিয়ে, যে প্রোটিনটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন। সেই ইমিউনোগ্লোবিন দিয়ে তৈরি আমাদের শরীরে 5 ধরনের অ্যান্টিবডি আছে: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। এখানে প্রত্যেকটাতেই দেখো আইজি কথাটা ব্যবহার হচ্ছে। আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিন, এটা অ্যাকচুয়ালি গ্লোবিউলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়, এই জন্য এটা সমস্ত অ্যান্টিবডিগুলোকে আমরা বলে থাকি ইমিউনোগ্লোবিন। এছাড়া ফাইব্রিনোজেন, এটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। তো এই সমস্ত প্রোটিনগুলো আমাদের শরীরের রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত, তাই এদেরকে বলা হয় প্রোটেকটিভ প্রোটিন। তা এইগুলো হচ্ছে প্রোটিনের কাজ অনুসারে, তার ফাংশন অনুযায়ী প্রোটিনের শ্রেণীবিভাগ। আচ্ছা, এইবারকার যে পোর্শনটা, এই পোর্শনটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রোটিনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার। তো প্রোটিনের মধ্যে আমরা বেসিক্যালি 4টে ধরনের স্ট্রাকচার দেখতে পাই। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, নেক্সট হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপরে হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, অ্যান্ড লাস্ট একটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তো ওয়ান বাই ওয়ান আমাদের আসতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। তো প্রাইমারি স্ট্রাকচার কি না, যখন অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে গিয়ে একটা সরল শৃঙ্খল বা একটা সিম্পল পলিপেপটাইড তৈরি করে, তখন সেটাকে বলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এখানে দেখো এক পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে গেছে, দুটো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনীর মাধ্যমে যুক্ত হয় তাকে বলে পেপটাইড বন্ধনী। দেয়ারফর কতগুলো পেপটাইড বন্ধনী পরপর জুড়ে গিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর যুক্ত করে দিয়েছে, সুতরাং একটা পলিপেপটাইড তৈরি হয়েছে। এটা একটা সিম্পল স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার। নেক্সট হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার 3 ধরনের হতে পারে, একটা আলফা হেলিক্স, একটা বিটা প্লিটেড শিট, আর একটা হচ্ছে কোলাজেন হেলিক্স। 3 ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার হয়। আলফা হেলিক্সে পলিপেপটাইড চেনটা রাইট হ্যান্ডেড, দ্যাট ইজ ক্লকওয়াইজ ঘুরে গিয়ে এরকম একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে, যেখানে মূলত ইন্ট্রা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, অর্থাৎ পলিপেপটাইড গঠনকারী অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়, যে হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে এরকম একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে। এই জন্য এটাকে বলে আলফা হেলিক্স। এটা সবসময় রাইট হ্যান্ডেড হয়, দ্যাট ইজ ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ক্লকওয়াইজ ঘোরে, এবং এখানে ইন্ট্রা হাইড্রোজেন বন্ধনী পরিলক্ষিত হয়। একই পলিপেপটাইডের মধ্যে যে হাইড্রোজেন অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী থাকে। নেক্সট হচ্ছে বিটা প্লিটেড শিট। এখানে দেখো পলিপেপটাইড চেনগুলো জিগজ্যাক ম্যানারে সজ্জিত হয়ে আছে। এই জিগজ্যাক ম্যানারে সজ্জিত হওয়া পলিপেপটাইড চেনগুলো কোনোটা একে অন্যের সঙ্গে সমান্তরালে থাকতে পারে, আবার একে অন্যের সঙ্গে অ্যান্টি প্যারালাল অসমান্তরালে থাকতে পারে। এটা কি জিনিস? ধরা যাক এই যে পলিপেপটাইড চেন, এটা হচ্ছে তার সি টার্মিনাল, আর এই প্রান্তটা হচ্ছে এন টার্মিনাল, মানে এই প্রান্ততে কার্বক্সিলিক গ্রুপ আছে, এই প্রান্ততে NH2 গ্রুপ আছে। আর পরের পলিপেপটাইড চেনেও এই প্রান্তটা যদি সি টার্মিনাল এবং এই প্রান্তটা এন টার্মিনালই হয়, তখন তাকে বলে প্যারালাল। আর যদি অপোজিট হয়, মানে এই প্রান্তটা এন টার্মিনাল হয়ে গেল, এই প্রান্তটা সি টার্মিনাল হয়ে গেল, তখন সেটাকে আমরা বলে থাকি অ্যান্টি প্যারালাল। তো বিটা প্লিটেড শিটের মধ্যে এখানে সিটগুলোতে যে পলিপেপটাইড চেন তারা পরস্পর প্যারালাল থাকতে পারে, আবার পরস্পর অসমান্তরালও থাকতে পারে, সেটাকে বলে বিটা প্লিটেড শিট। বিটা প্লিটেড শিটের যেটা সবথেকে বৈশিষ্ট্য, সেখানে একই পলিপেপটাইডের মধ্যে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনী থাকতে পারে, আবার একটা চেনের সঙ্গে আর একটা চেনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও হাইড্রোজেন বন্ধনী থাকতে পারে।
যদি একই পলিপেপটাইড চেনের মধ্যে হাইড্রোজেন বন্ধনী থাকে সেটাকে আমরা ইন্ট্রা হাইড্রোজেন বন্ধনী বলবো, আর যদি দুটো ডিফারেন্ট পলিপেপটাইড চেনের অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনী তৈরি হয় তখন ইন্টার হাইড্রোজেন বন্ধনী বলা হয়। এরপরে হচ্ছে কোলাজেন হেলিক্স। কোলাজেন হেলিক্স ইজ লেফট হ্যান্ডেড, আলফা হেলিক্স যেখানে রাইট হ্যান্ডেড ছিল, দ্যাট ইজ ঘড়ির কাঁটার দিকে ছিল, এটা ঘড়ির কাঁটার বিপরীতে। এখানে 3টে করে পলিপেপটাইড চেন থাকে, তাই একে ট্রোপো কোলাজেন বা ট্রিপ্লো কোলাজেন বলে। এই কোলাজেন হেলিক্সের মধ্যে পার্টিকুলারলি গ্লাইসিন, প্রোলিন প্লাস হাইড্রক্সিপোলিনের পরিমাণ খুব বেশি। এর আগের দিন পড়ানো হয়েছিল যে প্রোলিন আর হাইড্রক্সিপোলিন এই দুটোকে ইমিনো অ্যাসিড বলে। তো গ্লাইসিন আর প্রোলিন এবং হাইড্রক্সিপোলিনের পরিমাণ খুব এই কোলাজেন হেলিক্সের মধ্যে বেশি থাকে। নেক্সট হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট। কেন না কোনো প্রোটিনের ফাংশন, কার্যকারিতা নির্ভর করে তার টারশিয়ারি স্ট্রাকচারের ওপর। এটা কি না প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারগুলো নিজেদের মধ্যে আরও যখন কুণ্ডলীকৃত হয় বিভিন্ন ধরনের বন্ধনীর প্রভাবে, সেই বন্ধনীগুলো কি কি, হাইড্রোজেন বন্ড হতে পারে, আয়নিক বন্ড হতে পারে, ভ্যান্ডার ওয়াল ফোর্স হতে পারে, বিভিন্ন ধরনের বন্ধনীর মাধ্যমে যখন প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারগুলো আরও কুণ্ডলীকৃত স্ট্রাকচার তৈরি করে তখন তাকে বলে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হওয়ার সময় অ্যামাইনো অ্যাসিডের যে পোলার সাইড চেন সেটা বাইরের দিকে চলে আসে, এটা 1। 2, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে, ফলে উৎসেচকের অ্যাক্টিভ সাইট তৈরি হয়। দ্যাটস ওয়াই যে কোনো উৎসেচকের কার্যকারিতার জন্য দায়ী হচ্ছে তার টারশিয়ারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারও নয়, প্রাইমারি স্ট্রাকচারও নয়। কেন না এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের কাছাকাছি এসে অ্যাক্টিভ সাইট তৈরি করছে, আর পোলার সাইড চেন যেগুলো অ্যামাইনো অ্যাসিডের থাকে সেটা বাইরের দিকে, আর নন পোলার সাইড চেনগুলো ভেতরের দিকে চলে যায়, ফলে প্রোটিনের রিয়াকশানস ক্যাপাবিলিটি বেড়ে যায় বা তার বিক্রিয়া করবার ক্ষমতা বেড়ে যায়। অ্যান্ড দ্য লাস্ট ইজ কোয়াটারনারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচারের পরে কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার কিন্তু দেখা যায় কেবলমাত্র সেই প্রোটিনগুলোর ক্ষেত্রে যেগুলো একাধিক পলিপেপটাইড দিয়ে তৈরি। যেমন দেখো হিমোগ্লোবিন, এখানে 2টো আলফা চেন এবং 2টো বিটা চেন আছে। এই আলফা চেনকে আলফা 1 আর আলফা 2, আর বিটা চেনগুলোকে বিটা 1 এবং বিটা 2 বলে। এখানে প্রত্যেকটা পলিপেপটাইড চেন একটা টারশিয়ারি স্ট্রাকচারে থাকে, মানে আলফা 1ও টারশিয়ারি স্ট্রাকচারে আছে, আলফা 2ও টারশিয়ারি স্ট্রাকচারে আছে, বিটা 1ও টারশিয়ারি স্ট্রাকচারে আছে, বিটা 2ও টারশিয়ারি স্ট্রাকচারে আছে। এবং এই প্রত্যেকটা টারশিয়ারি স্ট্রাকচারযুক্ত এক একটা পলিপেপটাইড সমগ্র হিমোগ্লোবিনের একটা সাব ইউনিট বা উপ একক হিসেবে কাজ করে। তাহলে বহু পলিপেপটাইড যুক্ত কোনো প্রোটিনে যখন প্রত্যেকটা পলিপেপটাইড এক একটা টারশিয়ারি স্ট্রাকচার তৈরি করে অবস্থান করে তখন ওই পলিপেপটাইডটা সমগ্র প্রোটিনের একটা সাব ইউনিট বা উপ একক হিসেবে অভিহিত হয়। তখন এই প্রোটিনের সামগ্রিক স্ট্রাকচারটাকে বলে কোয়াটারনারি স্ট্রাকচার। অর্থাৎ হিমোগ্লোবিনের 4টে পলিপেপটাইড, 4টে সাব ইউনিট বা 4টে উপ একক আছে, তারা প্রত্যেকে আবার টারশিয়ারি স্ট্রাকচারে আছে, মানে 4টে পলিপেপটাইডই 4টে টারশিয়ারি স্ট্রাকচার তৈরি করে আছে। সুতরাং সমগ্র ওই 4টে পলিপেপটাইড যুক্ত হিমোগ্লোবিনটা একটা কোয়াটারনারি স্ট্রাকচারে আছে বলে মনে করা হয়। তো এই হলো আজকের ক্লাসের মোটামুটি সাম আপ। এর বাইরে আমি 2টো জিনিস করিয়েছি, একটা হচ্ছে SDA আর একটা হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। এটা যখন তোমরা ক্লাসে আসবে তখন একবার বলে দেওয়া হবে।